হৃদমায়ার প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৫। ভয়ার্থ মুখে জড়সড় অবস্থায় কুচু হয়ে বসে আছি খাটের কোনায় অপরাধী মুখে। আমার ঠিক সামনে জুই তবদা মেরে মাথা চেপে বসে আছে শকড হয়ে। দুজনের গায়ে এখন কলেজ ড্রেস জড়ানো। সময়টা দুপুরে ২টোর করে। সকালে হৃদ খানের সামনে থেকে পালিয়ে আমি কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। জুইয়ের জন্য আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে, ব্ল্যাকমেল করে। বলছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দিবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সবকিছু বললাম, যা যা সেদিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকেই আমার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়েক্ট করছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে, এমন আচরণ করছে। করার কথা আসলে আমার বড় বোনের বিয়ে এখনো হয়নি, সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি। ওই বিষয়টি কারো সহজে মেনে নেওয়ার কথা না, জুয়ের ক্ষেত্রেও তাই। আমার গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা, তারপর সিরিয়ালে আমি সবার শেষে। সেখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকের নয়, ঘুরপাপও বটে। বিগত ২ ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে। জুই আমার বিয়ের বিষয়টা শুনে প্রথম ওর এমন জিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার বয়ে বয়ে কাটাবো আমি? এখন তো কিছু বলা দরকার ওর, তাই না? আজব, আমার বিয়ে হয়েছে সেই ১.৫-২ বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি, মনে মনে সবাইকে যে জানলে কি হবে। এখনো ভয় আছে, তবে এই জন্য আর কতক্ষণ এমন মরার মতো জিম মেরে বসে থাকবো? এবার নড়াচড়া করাটা দরকার না? এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দেব আমি? বিরক্ত লাগছে। জুয়ের বিষণ্ণ হতভম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম। যা হবার হবে, এবার একটু নড়াচড়া করা দরকার ভেবে পা দুটো কুচু করা থেকে মুক্ত করলাম। ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও গাড় গড়িয়ে তাকালাম জুইয়ের মাথা চেপে ধরা নত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বললাম, জুই, এক জায়গায় বসে দেখতে দেখতে আমার কোমর ব্যথা করছে, তোরও নিশ্চয়ই করছে। একটা কাজ করি চল, দুজন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরে সে সেম দুঃখী পুজে বসে কেমন শরীরে এনার্জি পাবো। আমার কথা শেষ করার আগে জুই হামলে পড়ে আমার উপর। পাশ থেকে বালিশটা নিয়ে আমাকে এলোপাথারি মারতে মারতে আমাকে বিছানার উপর ফেলে আমার পেটের উপর চড়ে বসে হাতে বালিশটা নিয়ে আমার মুখের উপর চেপে ধরে চেতন গলায় বলে, উর্দি, গর্দব, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে? টেনশনে আমি মরে যাচ্ছি, আর তুই? দু হাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জুয়ের হাত থেকে বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। উফ, আর একটু হলে দম বন্ধ হয়ে মারাই যেতাম। পেটের উপর এখনো জুই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম। হাঁপাতে হাঁপাতে জুইয়ের দিকের আগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, অসভ্য মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করিস, তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে, তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মাগো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ের জুই থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাই একটুর জন্য বউ হারাতো। ইস, বেচারা জামাই বউ দেখার আগেই বিধবা হয়ে যেত। আমার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুয়ে উঠে বসে শোয়া থেকে ওর দৃষ্টিতে তখনও খেপানো আমার উপর। আমার দিকে তেড়ে এসে আমার বাহু চেপে আঙ্গুল তুলে শাসিয়ে বলে, উল্টাপাল্টা কথা বলবি না তো। আমি সোজা আরিফ ভাইয়ার কাছে বিচার দেব তোর নামে। বলে দেব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এতদিন। তারপর কি হবে ভেবেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে। সে বাঁচাবে তার বউকে সবার হাতে মার খাওয়া থেকে। কেমন? আমি বরং বলে দেই সবাইকে, কি বলিস? জুয়ের হুমকি স্বরূপ কথায় নিপে গেলাম আমি। ভয়ে জড়ো হলো মুহূর্তেই। পরিবারের বড়দের জন্যই বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকায়িত রেখেছিলাম আমি। এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, আমাকে ভয় দেখিয়ে। আমি অপরাধীর মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বললাম, এমন করিস কেন? তুই না আমার বোন হোস, বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, 1000বার করব। কেন করব না তুই বল? তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর, ডাকাত, লুচ্চা, নাকি অবিবাহিত না বিবাহিত? কোন পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না। এখন আবার বলছিস নাম ঠিকানা তো জানিসই না। যাকে বিয়ে করলি তার চেহারাটাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখাই। এটা কোনো কথা? একে তো বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেছিসই, এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘুরপাপ করেছিস। তোর আইডিয়া আছে এ বিয়ের জন্য তোকে জীবনে কতটা সাফার করতে হবে?
জীবন এত সহজ? লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করলি, আমাদের সমাজে ডিভোর্সি মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি, বা তোর কোনো পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটা কেউ দেখবে না, বরং সবাই তোর দিকে আঙুল তুলে বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে, হারামভাবে শরীর বেঁচে দেয়, তাকে আমাদের সমাজে কলঙ্কিত বলে না, বরং বয়সের দোষ বলে জ্বালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালাম পড়ে একজন পুরুষের সঙ্গে দুদিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকে আঙ্গুল তুলে কলঙ্কিত বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটিই কিন্তু ইসলামের শরীয়তে হালাল। এখন তুই বল, তোর সাথে আমার কি করা দরকার? তুই আমার বোন বিদায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজে তোকেও বিনা কারণে ডিভোর্সি বলে কলঙ্কিত বলবে, তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্রে না পড়িস। লোকটার পরিচয় জানলে অন্তত খুঁজে নিতে পারতাম লোকটাকে। যেমন চুপিসারে বিয়েটা করেছিস, তেমন চুপিসারে ডিভোর্সটা নিয়ে নিতাম। আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে। ইসলামী ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিল, মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি, যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি। তুই বুঝতে পারছিস তোর জীবনে পুরোটাই আটকে আছে। ওই লোকটার তালাক না দিলে তুই লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না, তাই চুপিসারে দ্বিতীয় বিয়ে করে নিবি, তাহলে তুই ঘুর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টো জিনাকারী হবি তুই। জুয়ের দীর্ঘ কথায় দমে গেলাম আমি। সত্যি বলতে আমিও এতটা গভীরে ভাবিনি, আমার মাথায় আসেনি জীবনে আমাকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে আমি, জীবনে একটা সময়ে একবার না একবার তো আমার বিয়ের জন্য চাপ দিত সবাই। তখন আমি কি করতাম? জুয়ের কথায় গভীরতা চিন্তা করতেই কান্না পেল আমার। তীব্র অপরাধ বোধে মিয়ে গিয়ে ধরা গলায় বললাম, এখন সরি জুই, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি, তীব্র ভয়ে ভুল করে ফেলেছি। এখন কি করব? আমার অশ্রুসিগ্ন টলমলে চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বলল, চিন্তিতর ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, কি আর করবি, যা করার আগেই করে ফেলেছিস। নিজে এত বড় বিপদ বাদিয়ে চুপ করে আছিস, এই বয়ে পরিবারের বড়রা কি বলবে? অথচ তুই যে নিজের কত বড় ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না। কার কোনো ক্ষতি হয়নি, তুই ক্ষতি নিজেরই করেছিস ঋতু। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। ওর কথায় তলে সত্যি সত্যি আমি চুপ করে বসে আছি। জুইকে কি বলা উচিত বুঝতে পারছি না। জুই খানিকটা চুপ করে আমাকে বলল, আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু। জুইয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝলাম না। সেই অচেনা লোকটাকে এখন কি খুঁজে কি করব? আর খুঁজলেই বা কি পাবো কোথায়? কেন কেন মানে তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীর ডিভোর্সই না দিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্সটা মাস্ট বি প্রয়োজন, বুঝলি? জুয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাই, কারণ আমার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা, আমার সম্মতিতে জুই ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা তো কিছুই জানি না, তাকে দেখলেও চিনবি না তুই। এমত অবস্থায় লোকটাকে খুঁজি কিভাবে বলতো? মাথায় তো কিছুই আসছে না। তোর কাছে আইডিয়া আছে কোনো? মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বললাম, না। আমার কথায় যে খানিকটা চেতে শক্ত গলায় বলল, তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তুই তো বুদ্ধিমতী হয়ে যাবি, তখন হবে আরেক সমস্যা। জুয়ের চেতন গলায় আমি মিনমিন করে বললাম, রাগিস কেন? আমার কাছে আইডিয়া না থাকলেও মায়েশা মাহির কাছে ভালো ভালো আইডিয়া পাবি। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরাল বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ। আমার কথায় দমে যায় জুই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই আমাদের সাহায্য করতে পারবে। জুই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলেছিস? পরে যদি সমস্যা হয় হবে না, ওরা আমার বেস্টু, কখনো কথা নাড়াচাড়া করবে না। ওকে দেন, চল গোসল করে রান্না করি, কিছুক্ষণ পর ভাইয়াকে খেতে আসবে, এখনো রান্না বান্না কিছুই হয়নি। বিকাল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দিব, কেমন? চল চল। আচ্ছা। 5 বান্ধবীর আসর জমেছে একত্রে, আমরা সবাই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বসা, চুপচাপ মোটেও নেই। আমার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে, বলতে গেলে একের পর এক শক্তে খেপা বাগানি হয়ে বসে আছে আমার ওপর। আমার দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানায়নি? পরিবারে বড়দের বয়ে বলতে না পারি, ওদের অন্তত বলা দরকার ছিল। আমাকে নিয়ে প্রত্যেকের আহাজারির চিন্তায় শেষ ছিল নেই।
আমি আর জুই একত্রে ভিডিও কলে জয়েন করেছি আরিফ ভাইয়ের ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে। এখন পরন্ত বিকেল। জুয়ের কথা মতো ভিডিও কলে জয়েন হয়েছি আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে আমার বিয়ের সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে। আমাকে একচুট ফ্রিতে বকাঝকা করা হয়ে গেছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে আমার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে বের করা যায় সে নিয়ে এক একজনের এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটার খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না। এদের মধ্যে একটু জড়সড় ভাব নিয়ে বসে আছি। যেহেতু আমি আসামি, তাই আপাতত আমার বড় মুখ করে বলা উচিত নয়, এতে সবাই আরও খেপে যাবে আমার উপর। এমনই ছোটোখাটো ঘূর্ণিঝড় আমার মাথার উপর দিয়ে নাচছে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর ছিল মাইশা, পাজিল হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি, আর জুই সবচেয়ে বুঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর আমি, সেটা না হয় নাই বললাম, আমার গল্প বুঝে যাবেন আমি কেমন। আচ্ছা যাই হোক, এবার মূল কাহিনী নিয়ে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খুঁজপাশ আলোচনা করছে। মায়ের সামনে থেকে আমার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত ওই এমনি তাকায় রয়েছে কেন? আমার কি ওর জামাই মনে করছে? ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব? অসভ্য মাইয়া, বিয়াটা করছে তো করছে, জামাইনার নামটা পর্যন্ত জানতে পারলো না। মন তো চাচ্ছে ইচ্ছে মতন কতক্ষণ ধুলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতো ওই মায়ারে, নাইলে আমার রাগ শান্ত হবে না। মায়ের কথায় তৎক্ষণাৎ ছাই দিল মাইশাও। জুয়ের উদ্দেশ্যে বলল, হ জুই, আমার হয়েও 2টা দিস কিন্তু আরে। আমি অসহায় মুখ করে জুয়ের দিকে তাকালাম। জুই আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো টেনশনে। জুয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি আমার উদ্দেশ্যে বলল, ঋতুরে দুস্ত, তুই কেমনে বিয়েটা করলি? চেনা নাই জানা নেই, কেউ অপরিচিত লোককে অন্যের কথায় বিয়ে করে? আমি তো মরে যাচ্ছি, না জানি কোন বেড়া মানুষের বিয়ে করছিস তুই। উফ, লোকটা যদি নেশাখোর খারাপ লোক হয় আর তোকে দেখে তার মন যদি বদল হয়ে যায়, ডিভোর্স দিতে না করে, তখন কি করবি তুই? সুমির কথায় আমার আরও ভয় হতে লাগলো। আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় ডাক্তারে পেয়েছিলাম। হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোকই বলে পরিচয় দিচ্ছিল আমাকে। হয়তো সন্ত্রাস হবে। সুমির কথার উত্তরে আমি করতে পারলাম না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে। তখনই সুমির কথার উত্তর দিয়ে জুই শক্ত গলায় বলল, ডিভোর্স দিবে না মানে? অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন আমার এমনি ছেড়ে দেবো মনে করছিস? ও ছোট মানুষ, বুঝেনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলছে। এর মানে এই না লোকটার সাথে ওর সংসার করতে হবে। আমার আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে চুপিসারে ওর ডিভোর্স নিয়ে নিব। ব্যাস, আমাদের পরিবারকে এসব জানাবো না। মাহে বলল, সেটা না হয় বুঝলাম, কিন্তু লোকটা কিভাবে খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখে কারো নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? না। আমার কথায় ফুরন কেটে মাইশা বলল, জায়গার নামটা মনে আছে, সেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি? আমি মাথা নাড়িয়ে না বলতেই আরও হতাশ হয়ে গেল সবার চেহারা। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুততার প্রশ্ন করলো জুইকে। বলল, আচ্ছা জুই, মায়া না হয় মনে নেই ও কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে। তোরা সেদিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিস? জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মনে আছে, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম। কিন্তু কেন? জুইয়ের কথায় যেন আশার আলো ফুটলো মাইশার মুখে। তৎক্ষণাৎ উৎসাহের সহিত বলল, পারফেক্ট। এখন নিশ্চিত এটাও মনে আছে তোরা মায়াকে সেদিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, আমার এটা মনে নেই, অনেক আগের কথা, জায়গার নামটা ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাই আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গেছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কি ছিল। সবাই আশা নিয়ে আমার দিকে তাকাতেই আমি সাথে সাথে বলি, আমি জানি না সেই জায়গার নাম, সব কিছু অপরিচিত ছিল আমার কাছে। তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গেছিল সেদিন রাতে। আমার কথাই চেতে ওঠে মাইশা। কেউ আমারে এই বলদ মাইয়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হেব্বি রাগ করতেছে। উফ, পুরাই সবার মুখে হতাশা ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলায় কোথায় গিয়ে খুঁজবে? সেই এলাকায় লোকটা আমি হারিয়ে গিয়েছিলাম। প্রত্যেকে হতাশা হওয়ার মধ্যে হঠাৎ আমার উৎসাহের সহিত বলে উঠি, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গাটার নাম কি। ভাইয়া সব কিছু চিনে। আমার কথায় মায়ের সাথে তৎক্ষণাৎ বলে, আরে বাহ, মায়া রানীর মাথায় দেখি ঘিলু আছে। এই জুই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গাটার নামটা জিজ্ঞেস করতো। জুই কিছু বলার আগেই মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি? কাজটা কি? পরে বলছি, আগে জুই আরিফ ভাইয়া থেকে নামটা জানুক। কল দে ভাইয়াকে। জুই বলল, আরিফ ভাইয়া ফোন করে বলবো কি?
কি বলে জায়গার নামটা জিজ্ঞেস করব? ভাই যদি জিজ্ঞাসা করে কেন জানতে চাইছি, তখন কি বলবো? পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি খাটিয়ে বলল, তোর কিছু বলতে হবে না, যা বলার মায়াই বলবে। ওই আরিফ ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করবে ওকে সেদিন রাতে নরসিংদী জেলায় কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে। ভাই যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে ইংলিশ অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে এ মেমোরেবল ডে এর উপর, মায়ের জীবনে স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে চাচ্ছে, এই জন্য নামটা ওর চাই ব্যাস। মাহির কথা অনুযায়ী সবাই সায় দিল। আমিও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইয়াকে কল দিলাম। ভাই কোচিং ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু আমার জায়গায় নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন। আমি মাহির শিখানো কথাগুলোই বললাম, সফলও হলাম। ভাইয়া জায়গার নামটা বলতেই আমি কল কেটে দিলাম এবং ওদেরকে জানাই নরসিংদী জেলায় বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিল ভাই। আমার কথায় মাইশা সন্তুষ্টি নিয়ে বলে, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানে শেষ হয়ে গেছে জুই। মায়াকে যদি আরিফ ভাইয়া নরসিংদী জেলায় বাগিচা এলাকায় খুঁজে পায়, তার মানে মায়া সে রাতে সেই এলাকাতেই ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটা সেই এলাকার কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলায় বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজে আছে সবগুলোর বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজের পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়ার বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজের কাছ থেকে আমরা মায়ের কাবিননামার একটা ফটোকপি নেব, কারণ সেই কাবিননামায় নিশ্চিত মায়ের স্বামী অর্থাৎ অজানা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মায়ের চতুর বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করলো, সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিল আমরা সবাই নরসিংদী যাব একসাথে, কিন্তু ঝামেলা হলো আমি আর জুই আছি চট্টগ্রামে, আমাদের বাসায় যেতে হবে, মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রিত হয়ে নরসিংদী যাব কাজী সাহেবের বাড়ির খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো আমি আর জুই এখান থেকে আশুগঞ্জ যাবো কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো যেতে পারবো না, আরিফ ভাইয়া দেবে না। আবার আব্বুর করার নির্দেশ শাসন আছে, তিনি অনেক পড়ুয়া মানুষ, ছেলে মেয়ের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার। কি থেকে কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। তখনই মাহি বলে ওঠে, আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ের স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জ আজার একটা উপায় বের হয়ে যাবে। এই ঋতু এটা কাজ করতো, পেটের ব্যথায় বান্দরে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারা গেছিস, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি। তোর দেখা দেখি জুইও কাঁদবে তোর চিন্তা করার ভান করে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়ে আরিফ ভাইয়া তোকে আর জুইকে বাসায় পাঠিয়ে দেবে পরিবারের কাছে তোর সেবা যত্নের জন্য। যা এবার ঝটপট বিছানায় মরা মানুষের মতো শুয়ে আমাদের পেটের ব্যথায় অ্যাক্টিং করে দেখাতো। ডাক্তারের চেম্বারের বাইরে সিরিয়াল লেগে রুগীর সারিতে বসে আছে আরিফ ভাইয়ের কাঁধে মাথা ফেলে। ভাইয়া আলতো করে মাথায় কাঁধ জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে, আর থেকে থেকে অপর হাতটা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনা সহিত। এখানে আমার বসে আছি প্রায় 1 ঘন্টার উপর হলো। মূলত আমার অসুস্থতার জন্যই বসা। কাল বিকেলে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিলাম পেট ব্যথার অভিনয় করবো বলে, অথচ রাত হতে না হতেই সত্যি সত্যি আমি সিরিয়াস অসুস্থ হয়ে পড়লাম। রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে, আমার সাথে ফ্রিতে পেটও খারাপ হলো। পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিলাম রাতে, এজন্য সকাল থেকে জ্বর আর পেটের সমস্যায় কাহেলামি। এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছি। আমার অসুস্থ নাজেহাল অবস্থা দেখে আরিফ ভাইয়া দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার কোচিংয়ে যাননি, বরং ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে এসেছেন আমাকে। কিন্তু এখানে এসেও আরেক সমস্যা, ডাক্তারের চেম্বারে নেই। ডাক্তার রোগী দেখার সময় 3টা থেকে, অথচ 4টা 10 বাজে। আমার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ ভাইয়া এবার বেশ চটে যাচ্ছেন আমার বেগতিক খারাপ অবস্থা দেখে। জ্বরে আমি বারবার মাথা ফেলে দিচ্ছি ভাইয়ের কাঁধ থেকে। ভাইয়া বারবার আমার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে ধরেছে। অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না, তবে কান সজাগ ছিল। আমার বেহাল দশার মধ্যে আরিফ ভাই কাউকে সালাম দিয়ে উঠল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে বন্ধ চোখের পাতা টেনে খোলার চেষ্টা চাইলাম। নেমে যাওয়া চোখ অল্প তাকাতেই চোখে পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা আমি আগেও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করার চেষ্টা চালাতেই আরিফ ভাইয়া লোকটার কথার উত্তর দিয়ে বলে, আসলে ভাই আমার ছোট বোনটা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে। ওর কি হয়েছে? হৃদ নামটা মস্তিষ্ক যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেললাম। আরে এ তো আসিফ, হৃদ খানের বডিগার্ড। তার মানে হৃদ খান আমার আশেপাশে কোথায় আছে বিষয়টা মাথায় আসতেই চমকে উঠলাম আমি, কারণ কাল সকালে আমাকে হুমকি দিয়েছিল
লোকটার সামনে যাতে না পড়ি, অথচ 24 ঘন্টা যেতে না যেতেই ঘুরে ফিরে আবারও লোকটার সম্মুখে আমি। সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম আমি, কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পারছি না। আমার মন মস্তিষ্ক চিন্তাধারার মধ্যেই আসিফ ভাইয়া লোকটার কথায় উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ, সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস হয় এখানে নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনো আসেনি। বোনটা ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছে। আরিফ ভাইয়া বাকি কথাগুলো শেষ করার আগে আমি গা গুলিয়ে বমি করতে চাইলাম, কিন্তু খালি পেট হওয়ায় তেতু পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না। ওয়াক ওয়াক করতে করতে আমার অবস্থা কাহিল। দুর্বলতার শরীর ছেড়ে দিতেই আরিফ ভাইয়া আমার বাহু জড়িয়ে ধরে শক্ত করে বিচলিত কণ্ঠে আমাকে ডেকে হুঁশে ফেরার চেষ্টা করে বলল, ঋতু, এই ঋতু, কষ্ট হচ্ছে জ্বর? নার্স, এই নার্স। আরিফ ভাইয়া নার্স বলে চিল্লিয়ে আমাকে তৎক্ষণাৎ কুলে তুলে নিতেই আমার চোখ বুজে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখে পড়ল আরিফের ঠিক পিছনে স্টাইলে দাঁড়িয়ে থাকা জিৎ খানকে। উনি কেমন চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো আমার অসুস্থতা তার চোখে পড়ছে, কিন্তু এতটা বুঝে উঠতে পারছি যে আমাকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে পড়লাম এটা বুঝতে পারছে না। চলবে।